আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আজকে আমি দেখো ভেক্টর চ্যাপ্টারটার সিকিউ যেগুলো সবথেকে বেশি বোর্ডে আসা অর্থাৎ বারবার রিপিট হয় এই ধরনের প্রবলেম একদম ব্যাখ্যা সহ দেখাবো যাতে করে তুমি পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা বেশি তাই না বারবার আসতেছে যেহেতু খেয়াল করো যাতে করে তুমি পরীক্ষায় তোমার সময় এগুলো আসলে খুব ভালো মতো আনসার করে দিয়ে আসতে পারো ওকে সো খেয়াল করে আমি ব্যাখ্যা সহ দেখাবো যাতে তুমি একটু রিভাইজও দিয়ে দিতে পারো ওকে লেটস স্টার্ট দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে আমাদেরকে তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি ঠিক আছে তো প্রথম কোয়েশ্চেন কি অবস্থান ভেক্টর কি অবস্থান ভেক্টর সম্পর্কে যদি একটু বলতে হয় খেয়াল করো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে মনে করো এই একটা প্রসঙ্গ কাঠামো 90 ডিগ্রিতে এক্স ওয়াই আর জেড হচ্ছে মনে করো যে এটা ওকে তো আমি নাম দিলাম এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আমাদের জেড ঠিক আছে অক্ষ তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে মূলত এই এক্স ওয়াই জেড বুঝছো যে কোনো একটা স্থানাঙ্ক তো অবস্থান ভেক্টর কি প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে মূলবিন্দু অর্থাৎ 0 বিন্দু খেয়াল রেখো কিন্তু ভাইয়া প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর মনে করো একটা বিন্দু পি ঠিক আছে তাহলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টরটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে আমার কি অবস্থান ভেক্টর বুঝতে পারছো আবার বলবো যে একটা প্রসঙ্গ কাঠামোর কথা চিন্তা করো একটা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টরটা ব্যবহৃত হয় ওটাই হচ্ছে আমাদের কি অবস্থান ভেক্টর এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি আশা করি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো আই ডট আই নট ইকুয়ালস টু 0 কেন ব্যাখ্যা করো দেখো এটাও কিন্তু বেসিক একটা ব্যাপার স্যাপার তো আমরা কি জানি আমরা জানি যে এ ডট বি ইকুয়ালস টু কি এ বি কস থিটা এটা কিসের সূত্র ডট গুণন তাই না যে দুইটা ভেক্টর যদি এরকম থাকে এ একটা ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা তাহলে আমাদের এ ডট বি হচ্ছে এ বি কস থিটা বুঝতে পারছো তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা বুঝছো তাহলে এইদিকে কি অ্যাকচুয়ালি আমরা কি অবস্থান ভেক্টর সম্পর্কে একটু আগে পড়ে আসছি একক ভেক্টর সম্পর্কে তো আমরা জানি এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ বরাবর আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর কি কে ক্যাপ ঠিক আছে একক ভেক্টর তাহলে একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের এদিকে কি আই একক তাহলে আমাদের বলছে আই ডট আই তার মানে একই দিকে দুইটা আই আছে তাই না আই ডট আই মানে কি দেখো এ আর একটা আই এ আর একটা আই তাই তো এখন বলতেছে আই ডট আই বাইর করতে তাহলে আই ডট আই এর মধ্যবর্তী কোণ কত বলো তো ভাইয়া আই ডট আই এর মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ইকুয়ালস যেহেতু একই দিকে আছে সেম ভেক্টর একই দিকে আছে তার মানে কোণ কত 0 ডিগ্রি তাহলে আমরা এখন যদি এটা বের করি কি হবে আই ডট আই ইকুয়ালস টু কি হবে আই কস কত হবে 0 ডিগ্রি এখন আমাকে বলো এগুলো তো একক ভেক্টর এগুলোর মান হচ্ছে 1 × 1 তাই না তাহলে আলটিমেটলি কি হয় আলটিমেটলি হচ্ছে 1ই হয় তাই না আলটিমেটলি 1ই হয় তাহলে 1 × cos 0 ডিগ্রির মান কত cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 এটা তো অবশ্যই জানো না জানলে এই যে ক্যালকুলেটর আছে বসালে মান চলে আসবে তাহলে এটার মান কত আসে 1 তাহলে যেহেতু আই ডট আই ইকুয়ালস টু আমরা এখন পাইলাম কত আমরা পাইলাম হচ্ছে 1 দ্যাট মিনস এই ব্যাখ্যাটুকু দিয়ে দিলেই তোমার পরীক্ষায় প্রুভড হয়ে যায় যে অ্যাকচুয়ালি আই ডট আই নট ইকুয়ালস টু 0 আমি কি বুঝতে পারছি একদম সিম্পল ভেরি সিম্পল তারপরের কোয়েশ্চেন কি করছে দেখো তো যে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ কিভাবে নির্ণয় করা যায় সেম জিনিসই জাস্ট আমরা একটু দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা তো অভিক্ষেপ বলতে কি বোঝাচ্ছে অভিক্ষেপ হচ্ছে তোমার ছায়া কোনো একটা প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে তার ছায়াটুকুকে আমরা কি বলি তার অভিক্ষেপ খেয়াল করো এ একটা ভেক্টর এ মনে করো যে আরেকটা ভেক্টর আচ্ছা তো আমি নাম দিই এ হচ্ছে এ আর এ হচ্ছে তোমার বি ভেক্টর ওকে তাদের মধ্যবর্তী কোণ কত থিটা এখন আমাকে একটু বলো তো ভাইয়া আমাকে একটু বলো যে এই যে আমার এটা এক্স অক্ষ না এটা হচ্ছে আমাদের ওইদিকে হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ তাহলে আমরা কি জানি এই যে তোমার উপরের দিকে যে থিটা কোণে উপরে উঠছে যেই ভেক্টরটা এই ভেক্টরটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি দেখো তো ধরো এই যে এটা আমরা যদি লম্ব টেনে দিই এখানে আসবে না আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি তোমাকে বলবো কি যে তুমি এখানের মধ্যে মনে করো যে একটা লাইট জ্বালায় দাও বুঝতে পারছো একটা লাইট জ্বালায় দাও ঠিক আছে এই মনে করো যে একটা লাইট এই উপরের দিকে লাইটটা যদি দাও তাহলে নিচে কি হবে নিচের এই অংশটুকুতে কি পড়বে তার ছায়া পড়বো না বুঝতে পারছি তাহলে এই ছায়াটুকুই হচ্ছে তার অভিক্ষেপ বুঝছো এই ভেক্টরের অভিক্ষেপ
তাহলে আমরা সিম্পলি এখান থেকে কি বলতে পারি, এটা যেহেতু আমাদের কি ভেক্টর, এ ভেক্টর, তাহলে সিম্পলি আমরা এখান থেকে বলতে পারি ডট গুণের মতো করে যে এ ডট বি ইকুয়ালস টু এ বি cos θ, তাই তো। এখন যদি বলে আমাদের এই যে এই ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে এটা নিচে যদি পড়ে তাহলে যেটার সাথে কোণ হবে ওইটা cos θ হবে। বি ভেক্টরটা আমার কার সাথে কোণ করছে, অনুভূমিকের সাথে মানে কোণ করছে এ এর সাথে, তাহলে যেটার সাথে কোণ হবে ওইটার সাথে কি হবে ভি cos θ, তাহলে ভি নিচের সাথে কোণ করছে, তাহলে এখানে হবে অভিক্ষেপটা ভি cos θ। বুঝতে পারছি ভাইয়া? যদি বলতো যে আমার এ লম্ব বিক্ষেপ, তাহলে কি হইতো এখানে হইতো এ cos θ। বুঝতে পারছি? তাহলে যার লম্ব বিক্ষেপ বলবে তার cos θ। তাহলে এখান থেকে আমরা সূত্রটা পাইছি না? তাহলে আমরা বলতে পারি, যেহেতু বলছে আমাদের কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছে যে আমাদের কোশ্চেনে বলছে কি যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ ভাইয়া? কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমাদেরকে কি করতে হবে, সিম্পলি কি করতে হবে, বি cos θ ইকুয়ালস টু কি লেখা যায়, বি cos θ হলে এটা চলে যাবে উপরে এ ডট বি, আর নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে তোমার এ, আর এই এটা কিন্তু তোমার মানটা কিন্তু ভেক্টর না, মান। তাহলে এখন আমরা যদি এই সূত্র এখানে অ্যাপ্লাই করে দিই, খেয়াল করো, অ্যাপ্লাই যদি করে দিই তাহলে কিভাবে করব, এখন আমাদের জাস্ট একটু খেয়াল করো, এখানে কি বসাবো, এ ডট বি, তাহলে আমরা এর সাথে ভি এর গুণ করে দিব। একটু দেখো তো, আমরা ভেক্টর গুণন তো জানি, সবাই তো জানি আই গেস। একটু খেয়াল করো ভাইয়া, এখানে 2i আছে আর এখানে কি আছে, i আছে, তাহলে 2 এর সাথে i ডট i সমান আমরা কি জানি, একটু আগে বাইট করছি 1, তাহলে i এর সাথে i বাদ, তাহলে 2 একে 2 এখানে আছে কি -1, তাহলে 2 একে 2 মানে হচ্ছে -2। ওকে, বুঝতে পারছো আই গেস? এটা তো লিখে দিতে হবে না, জাস্ট গুণ করে ফেলবা। তারপর দেখো, আর অবশ্যই তোমরা অর্ডারটা মিলাবা যে i এর পরে i আছে কিনা। i এর সাথে যে কিন্তু গুণ হবে না, i এর সাথে যে গুণ করলে কত হবে, 0 হবে, বুঝছো? আমরা মিলায় গুণ করব। তাহলে এখানে কি আছে 2j, তাই না? তাহলে 2j যদি থাকে তাহলে আমরা ওইদিকে কার সাথে গুণ করব, এদিকে হচ্ছে 3j আর এদিকে হচ্ছে 2j, তাহলে 3 দুগুণা কত 6, এখানে কিন্তু দুইটাই পজিটিভ, তাহলে এখানে হবে 6। বুঝতে পারছো? তারপর এখানে কি আছে 5 7 35। ওকে, নাইস। এখন আমাদের নিচে কি ছিল, নিচে ছিল অ্যাকচুয়ালি আমাদের এই যে নিচে ছিল আমাদের কি এ ভেক্টর, এ ভেক্টরটার কি ম্যাগনিটিউড মানে মানটা। তাহলে এটা যদি আমাদের এ ভেক্টর হয়, তাহলে একটু খেয়াল করো, এ একটা ভেক্টর, এটা যদি আমরা মান বাড়ি করতে চাই তাহলে √ তার i এর সাথে সহগের স্কোয়ার, j এর সাথে সহগের স্কোয়ার, তাহলে এখানে কি হবে 2 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস ওখানে কি হবে 5 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই মানটা যদি আমরা একটু বাইর করার চেষ্টা করি বা একসাথে বাইর করে ফেলি, উপরে আছে কত -2 প্লাস 2, তাহলে আমাদের অ্যাকচুয়ালি cos θ মান কত আসতেছে, v cos θ মান কত আসতেছে 6.32। তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ কি হবে 6.32। বুঝতে পারছি ভাইয়ারা? ভেরি সিম্পল। এটা কিন্তু দেখো কতবার আসছে একটু খেয়াল করো, আই গেস বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো, উদ্দীপকের ভেক্টর 3টি একই সমতলে থাকবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে এখন আমাদেরকে বলছি 3টা ভেক্টর একই সমতলে থাকবে কিনা, এটা শর্ত আমরা কয়জনে জানি বলো তো ভাইয়ারা? মনে করো যে এ একটা ভেক্টর, ভি আর একটা ভেক্টর, সি আর একটা ভেক্টর। এখন এই 3টা একই সমতলে আছে কিনা এটা বোঝার উপায় কি, একই সমতলে আছে কিনা এটা বোঝার উপায় কি, একই সমতল এটা বোঝার উপায় হচ্ছে তুমি যে কোনো দুইটার ক্রস করো, সে ফর এক্সাম্পল বি আর সি এর ক্রস করব, ক্রস করে এইটার সাথে অন্য যে ভেক্টরটা আছে ওইটার কি করে দিব, ডট করে দিব। বুঝতে পারছি? তুমি চাইলে এটাও করতে পারো যে এ এবং বি এর ক্রস করতেছি, সাথে আমি কি করব সি এর সাথে তার ক্রস করে ডট করে দিব। বুঝতে পারছি? তাহলে সিম্পলি আমরা এই শর্ত থেকে বলতে পারি কি, এখান থেকে যে এ ডট বি ক্রস সি, এই যে মানটা বের হলো ওইটার মানটা যদি 0 হয়, আবারও বলতেছি যদি 0 হয় তাহলে সেটা একই সমতলে অবস্থান করবে, এটাই হচ্ছে তার শর্ত, একই সমতল। আর যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে একই সমতলে নয় হবে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা এটা করে ফেলি, আমাদেরকে এখন এটা বাইর করতে হবে। তাহলে প্রথমে আমরা বি ক্রস সি বাইর করে ফেলি। চলো তাহলে আমরা যদি বি ক্রস বাইর করি, বি ক্রস সি, তাহলে আমরা তো সবাই এটা বের করার সিস্টেম জানি আই গেস, না জানলেও প্রবলেম না, একটু খেয়াল করো। ওকে, তাহলে এখানে হবে আমাদের অ্যাকচুয়ালি আই জে কে, ঠিক আছে, ক্যাপ হবে। ঠিক আছে, এখন
মানটা যদি একটু বসাই তাহলে দেখো আমরা কি করতেছি বি ক্রস সি, তাহলে বিতে আই এর এখানে কি আছে -1, জেতে আছে 2, কেতে আছে 7, সিতে কি আছে 1, জেতে আছে 7 আর কেতে আছে হচ্ছে -1। ওকে ভাইয়া, তাহলে আমরা যদি এটা বাইর করি তাহলে কিভাবে বের করব দেখো তো, ভেরি সিম্পল। এখানে আই বরাবর যদি আমরা বিস্তার করি, আই বরাবর বিস্তার করলে কি হবে, সারি বাদ কলাম বাদ, তাই তো? এটা কি ছিল 2 ছিল, তাহলে সারি বাদ কলাম বাদ, তাহলে -2 একে 2, ঠিক আছে। তারপর হচ্ছে কি হবে -7×7=49, এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও বাইর করে ফেলতে পারো, আমি ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আই, ওকে, প্লাস জে দিছি তাই না, তাহলে সারি বাদ কলাম বাদ, এখন হবে উল্টা, তাহলে 7 থেকে 7 তোমরা প্লাস দিয়ে করে ফেলতে পারো, 7 থেকে 7 -1 কিন্তু একটা +1 হয়, তাহলে আলটিমেটলি -1 প্লাস কে, ঠিক আছে। তাহলে কে এর ক্ষেত্রে কি হবে, সারি বাদ কলাম বাদ, -7 থেকে 7, তারপর হচ্ছে 2 একে 2, ঠিক আছে। তাহলে এগুলার প্রত্যেকটার মান আমরা বের করে নিই, এখানে কি হবে খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে তোমার 51 -51 এর আই, তারপর এখানে হচ্ছে প্লাসের 6j, তারপর এখানে হচ্ছে তোমার মাইনাসের 9k, ঠিক আছে। এটা আমাদের আলটিমেটলি কিসের মান বের হয়েছে, এটা আমাদের বের হয়েছে অ্যাকচুয়ালি তোমার ক্রসের মানটা বের হয়েছে, ওকে, ক্রসের মানটা বের হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এইটার সাথে আবার কি করব, এই যে আমাদের এ ভেক্টরটা যেটা আছে, এ ভেক্টরটাকে জাস্ট ডট করে দিব। তাহলে এ ভেক্টরটা কি আছে, তাহলে আমরা করব এ ডট, এটা একটা নাম দিতে পারি আমরা, মনে করো যে এটা নাম দিছি আমরা, ধরো ওয়াই দিছি, ঠিক আছে, ওয়াই ভেক্টর। তাহলে এ ডট কি হবে, ওয়াই ভেক্টর হবে না, এই যে এটাকে ওয়াই দিছি নাম, তাহলে এ ডট ওয়াই মানে হচ্ছে এর মানটা বসাই, মানে এতে কি আছে 2y প্লাস 3j প্লাস 5k। তাহলে এটার সাথে আবার কি করতেছি, এটারে আমরা ডট করতেছি, তাহলে ডট কি করব, জাস্ট -51i, তারপর হচ্ছে প্লাস 6j -9k, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটাকে ডট করে দিই তাহলে জাস্ট গুণ হয়ে যাবে, তাই না? গুণ হলে কত হবে, -51 গুণ 2, এখানে হচ্ছে -102, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি হবে, প্লাস 3×6=18, ঠিক আছে, -5×9=45, তাহলে আলটিমেটলি থাকে আমাদের -102 প্লাস 18 -45, তাহলে এখানে থাকে হচ্ছে -129। তাহলে দেখো এই মানটা কি শূন্য হয়েছে, এই মানটা তো শূন্য হয় নাই, এই মানটা অশূন্য হয়ে গেছে না, অশূন্য হয়েছে না এটা। তাহলে অশূন্য হইলে এটা কি হবে, আমরা কি বলছিলাম, যদি শূন্য না হয় তাহলে একই সমতলে নয়, তাহলে ভাই এটা কি হবে, একই সমতলে নয়। নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে মানে অনেক বোর্ডে আসছে। সো বলছি কি, দেখো কোয়েশ্চেনের দিকে খেয়াল করো যে ভি একটা ভেক্টর, ই আর একটা ভেক্টর, এরা পরস্পর কি অবস্থায়, লম্ব অবস্থায় আছে, বুঝছো, নোট ডাউন করবা, কোয়েশ্চেন দেখে নোট ডাউন করবা। তারপর হচ্ছে ভি এবং ইউ এর মান যদি নৌকা ও একটি স্রোতের বেগ নির্দেশ করে, তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে। তাহলে আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করতেছি ডাইভারজেন্স কাকে বলে। তো ডাইভারজেন্স সম্পর্কে কি জানো তোমরা, অবশ্যই জানো। মনে করো যে একটা ত্রিমাত্রিক অবস্থান ক্ষেত্রের ভেক্টর হচ্ছে, মনে করো যে আর একটা অঞ্চল, যে অঞ্চলের ত্রিমাত্রিক অবস্থানের ভেক্টরের ক্ষেত্র হচ্ছে v1 x y z, এটা হচ্ছে আমাদের আই এককে আছে। আরেকটা মনে করো যে v2, এটা হচ্ছে x y z, এটা হচ্ছে আমাদের জেতে আছে, প্লাস আরেকটা মনে করো যে v3 ভেক্টর x y z, এটা মনে করো যে কেতে আছে, ওকে। তাহলে মনে করো যে এটা একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র, এইটার সাথে যদি আমরা জাস্ট এই নাবলাটুকুকে, এই নাবলার ব্যাপারে কয়জন জানো, নাবলা হচ্ছে আমাদের ডেল অথবা নাবলা, এটাকে নাবলা দ্বারাও প্রকাশ করা যায়। এটার সাথে যদি আমরা ডট গুণন করে দিই কাকে, এই যে আমাদের আর যে ভেক্টরটা আছে না, এটাকে ভেক্টর সাথে ডট গুণন করে দিলে যেটা পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। সোজা কথা, একটা ভেক্টর ক্ষেত্রের সাথে যদি আমরা নাবলার ডট গুণন করে দিই তাহলে যে আনসারটা বের হয় এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। আই থিঙ্ক বুঝতে পারছো, ওকে। পরের কোয়েশ্চেনটা খেয়াল করো যে তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে। তাহলে এটা আসলে আমরা একটু কনসেপচুয়াল ব্যাপার স্যাপার একটু দেখি আমরা, চলো। মনে করো যে একটা বিন্দুতে, সে ফর এক্সাম্পল একটা বিন্দুতে আমাদের তিনটা ভেক্টর কাজ করতেছে, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এগুলো হচ্ছে একই সমতলে এবং সমজাতীয় ভেক্টর, কথা বুঝছো। তাহলে এই তিনটা ভেক্টরকে যদি আমরা সামহাও একটা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে পারি,
একটা ত্রিভুজের মাধ্যমে যদি প্রকাশ করতে পারি তাহলে তাদের একই ক্রমের যোগফল কি হবে? শূন্য হবে। দেখো আমি একটু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। এ হচ্ছে এ, বি এবং সি, বুঝছো? তাহলে মনে করো যে এ ভেক্টর এ, এ ভেক্টর বি আর এ ভেক্টর হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে কি একই সমতলে তিনটি সমজাতীয় ভেক্টর একটা বিন্দুতে কাজ করছে। এটাকে যদি আমরা একটা ত্রিভুজের মধ্যে বসাইতে পারি, বসে যদি আমরা একই ক্রমে হিসাব করি তাহলে এটার সামেশন হবে 0। কথা বুঝছো? তাহলে সে ফর এক্সাম্পল এই হচ্ছে একটা দিক, এই হচ্ছে একটা দিক, এই হচ্ছে একটা দিক। খেয়াল করো, আমি জাস্ট এটাকে তুলে যদি এখানে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মনে করো যে একটা এ ভেক্টর। তারপর এই যে এটাকে তুলে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা কি ভেক্টর হয়ে যাবে? বি ভেক্টর। এটাকে তুলে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা কি আসবে? এটা সি ভেক্টর। তাহলে একটা কি একই ক্রমে একটা ত্রিভুজের মাধ্যমে আমি প্রকাশ করতে পারলাম না সমজাতীয় ভেক্টরটাকে। তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারি, মনে করো যে এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। আমি যেটা বলতে পারি সিম্পলি যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0, এই তিনটা ভেক্টরের মান হবে 0। ভেরি সিম্পল, বুঝছো? আচ্ছা খেয়াল করো পরের কোয়েশ্চেন। আমাদেরকে বলছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে প্রথমে প্রস্থটুকু বের করে নিতে হবে, ডি এর মানটুকু। তারপরে আমাদেরকে হিসাব করে বের করতে হবে আসলে নৌকা যে দূরত্ব অতিক্রম করে ওইটা তার প্রস্থ থেকে বেশি হয় নাকি কম হয়, তাই না? তাহলে এটা বের করতে হলে একটু জিনিস খেয়াল করো তো, এখানে কিন্তু এক্স দেওয়া আছে, তাই না? তাহলে এক্স যেহেতু দেওয়া আছে তাহলে আমাদেরকে এক্স এর মান আগে বের করে নিতে হবে। আর এটা হচ্ছে আমাদের ইউর মান দেওয়া আছে, একদম এখানে কোনো ভেরিয়েবল নাই। তো এখান থেকে আমরা কীভাবে এক্স এর মান বের করবো? কোয়েশ্চেনে খেয়াল করবা যে এখানে বলা আছে বি এবং ইউ তারা দুইজন পরস্পর কি আছে? লম্ব অবস্থায় আছে, মানে একটা একটার উপর লম্ব। তাহলে আমরা কি জানি? দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু কি হয়? 0 হয়। তাহলে আমরা একটু এ ডট বি ইকুয়ালস টু 0 বসাই। তাহলে দেখো 2 আর 3 কত হবে? 3 দুগুণা 6 প্লাস আবার 3 দুগুণা 6 মাইনাস 2x, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু 6। তাহলে এই 6 হচ্ছে আমাদের x এর জায়গায় বসবে। এখন আমরা মেইন কোয়েশ্চেনে আসি। তাহলে আমরা একটা যদি পা রাখি, এই হচ্ছে আমাদের একটা পার, এই হচ্ছে আরেকটা পার। ওকে, তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা ন্যূনতম দূরত্বে যেতে চাচ্ছি, তাই না? দেখো ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে তার প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা। তাহলে আমি প্রথমে হচ্ছে এটাকে ন্যূনতম দূরত্ব ধরে নিচ্ছি। খেয়াল করো, এটুকু হচ্ছে আমাদের নদীর কি প্রস্থ না? এদিকে হচ্ছে আমাদের নদীর প্রস্থ। তাহলে এই প্রস্থটুকু আগে বাইর করি। আর নদীতে যদি সে যাত্রা শুরু করে, খেয়াল করে এদিকে যদি যাত্রা শুরু করে তাহলে অ্যাকচুয়ালি দেখো তার দূরত্বটুকু কোথায় হবে? এদিকে যদি যাত্রা শুরু করে সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই যে এদিকে যাবে না, কারণ কি এদিকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্রোত কাজ করতেছে ইউর মানটা, আর এদিকে আমাদের কি কাজ করতেছে? মূলত লব্ধি, আর এটা হচ্ছে আমাদের ভি, তাই না? তাহলে আমি যদি এইদিকে যাত্রা শুরু করি, তাই না, এদিকে যদি আমি যাত্রা শুরু করি তাহলে ডেফিনেটলি আমাকে টান দিয়ে কোথায় নিয়ে যাবে? এখানে নিয়ে যাবে না? বুঝতে পারছি? ওকে, তাহলে চলো এখন আমাদেরকে প্রথমে বাইর করতে হবে ন্যূনতম সময়টুকু। তাহলে ন্যূনতম সময়টুকু বের করার আগে আমরা এখান থেকে বলতে পারি না শুরুতে এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি আর এটা হচ্ছে আমাদের কি ইউ। তাহলে লব্ধি এবং ইউর মধ্যবর্তী যেই এটা মনে করো যে আর, ঠিক আছে, লব্ধি আর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় আমরা বলতে পারি না এখান থেকে যে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে? যার সাথে কোণ সে হচ্ছে নিচে বসবে ইউ প্লাস ভি, এখানে হচ্ছে cos আলফা আর উপরে হচ্ছে ভি সাইন আলফা, ঠিক আছে। তাহলে tan 90 ডিগ্রি মানে কত? 1/10, তাই তো? সরি, তাহলে tan 90 মানে কত? 1/0 ইকুয়ালস টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি cos আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos আলফা ইকুয়ালস টু কী হবে? মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইকুয়ালস টু হবে মাইনাস cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাই তো? এখন আমরা মানটা যদি একটু বসাই তাহলে এখানে তো ভাইয়া আমাদের ভেক্টরে দেওয়া আছে মানগুলা, তাই না? মানটা দেওয়া নাই, তাহলে আমাদেরকে ভেক্টর থেকে মান বের করতে হবে। ভেরি সিম্পল, কীভাবে বের করে? জাস্ট মডুলাসের ভিতরে ঢুকাই দিলে রুট ওভার প্রত্যেকটার স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এখানে তো এক্স এর মান মাইনাস 6 স্কোয়ার, তাই না? আর এটার মান কত আসে দেখো তো? রুট ওভার 7, ঠিক আছে। সেমভাবে আমাদের ইউর মানটা চলে আসা হচ্ছে রুট ওভার 17। ওকে, তো আমরা যদি মানটা এখানে বসাই তাহলে cos দিই তাহলে হবে cos ইনভার্স মাইনাস রুট 17 ডিভাইডেড বাই 7, 126.08। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি তার
যেই ডিস্টেন্সটা আছে অর্থাৎ নদীর যে প্রস্থটা এটা আমরা বের করে ফেলতে পারি না, বলতে পারি না যে ডি ইকুয়ালস টু ভিটি, তাই না? তাহলে ভিটা হচ্ছে আমাদের উপাংশ, তাহলে ভি কি হবে, ভি সাইন আলফা, এদিকে উপাংশ ইন্টু টি, তাহলে টি এর মান দেওয়া আছে হচ্ছে 4 মিনিট, তাহলে 4 ইন্টু 60 ইন্টু ভি এর মান কত, ভি এর মানটা কি 7 ইন্টু সাইন, এই আলফার মানটা একটু বসাই দিলে হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 60 ইন্টু 7 ইন্টু সাইন 126.08, তাহলে মান চলে আসে অ্যাকচুয়ালি 1357.76 মিটার। ওকে, এখন আমরা বের করব হচ্ছে ন্যূনতম সময়টুকু, এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা পাইছি এটা, তাই না? ন্যূনতম দূরত্বটুকু মানে প্রস্থটুকু পাইছি, এখন আমরা বের করব ন্যূনতম সময়। তাহলে ন্যূনতম সময় যদি বের করতে হয় তাহলে আমাদের এই সময়টা হবে অ্যাকচুয়ালি খেয়াল করো টি ইকুয়ালস টু কী হবে, ডি বাই ভি সাইন আলফা, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা আমরা সবাই জানি মোটামুটি, তাই না? এটা জানে না এমন পাবলিক তো অবশ্যই নাই। যে কোনো সময়ের ক্ষেত্রে হবে ডি বাই ভি সাইন আলফা, এখন বলতে ন্যূনতম সময়, তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে এই যে আমাদের সাইন আলফার মান যত বেশি হবে, এটার মান যত বেশি হবে আমাদের টি এর মান তত কম হবে, কারণ কিসে আছে, ব্যস্তানুপাতিকে আছে, তাহলে এইটার মান যত তোমার কমবে এটার মান তত বাড়বে, তাই না? তাহলে ন্যূনতম সময় বলছে, তাহলে এটার মান যত বেশি হবে এটা তত বেশি ন্যূনতম হবে। তাহলে দেখো সাইন আলফার মান হাইয়েস্ট কত হইতে পারে 1, তাহলে আমরা যদি এখানে 1 বসায় দেই তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় যে ডি বাই, ওকে, তাহলে এই বিটা আসলে কি 7 আমাদের নৌকার বেগ, তাহলে ডি বাই 7 মানে হচ্ছে ডি কত 1357.76 আই গেস। ওকে, তাহলে আমরা যদি মানটা বসাই খেয়াল করো 93.96। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা ন্যূনতম কি পাইছি, টাইম পাইছি। এখন আমরা যদি তার এসটা বাইর করতে চাই, এই এসটা যদি বাইর করতে চাই তাহলে এস ইকুয়ালস টু কি জানি আমরা ভিটি, আবার আমরা কি বলতে পারি যে এস ইকুয়ালস টু ভিটি। ওকে, তাহলে এখন দেখো আমাদের ভিটা কি, এখানে এই ভিটা হচ্ছে আমাদের লব্ধি বেগ এখনকার, এটার কি লব্ধি বেগ নিব না আমরা, তাহলে লব্ধি বেগ যদি নেই তাহলে খেয়াল করো আমাদের এই ইউটা যদি এখানে টান দিয়ে তুলে নিয়ে আসি তাহলে এটা ইউ, এটা হচ্ছে কি ভি, তাহলে আমাদের লব্ধি বেগটা হবে পিথাগোরাসের সূত্র থেকে বের করে ফেলতে পারি কিভাবে, হবে অ্যাকচুয়ালি √/v² প্লাস u² ইন্টু কি হবে টি। তাহলে আমরা যদি একটু বসাই এখানে √/v² মানে কত, এখানে মানে 7² প্লাস 17 ইন্টু টি, এখানে কত পাইছি আনসার, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে মানটা চলে আসে 1575.79, তাহলে ডেফিনেটলি এই যে মানটা এইটা থেকে বেশি, এটা থেকে বেশি, তাহলে দ্যাট মিনস আমরা বলতে পারি এখন যে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? তার দূরত্বটা অবশ্যই প্রস্থ থেকে বেশি, আমরা ন্যূনতম দূরত্বটাই তো তার প্রস্থ, তাহলে এই প্রস্থ থেকে আমরা কি বলতে পারি যে তার অতিক্রান্ত দূরত্বটা বেশি। আই গেস বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো, এটা হচ্ছে নদী নৌকা থেকে আসা একটা ভেক্টর, যে ভেক্টর অপারেটর কি, তাহলে ভেক্টর অপারেটর তো আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর নাবলা অথবা ডেল, তো এটাই কোয়েশ্চেন আমরা জানি কি ডেল এক্স আই কে প্লাস ডেল ওয়াই জে কে প্লাস ডেল জে কে কে, এটাই হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর। ওকে, নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো যে ভেক্টর যুগের সামান্তরিক সূত্র বিনিময় সূত্র মেনে চলে কিনা, তাহলে বিনিময় সূত্রটা আমাদের আগে জেনে রাখতে হবে। মনে করো যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে এটা সমান আমরা বলতে পারি a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে যে সামান্তরিক সূত্র বিনিময় সূত্র মেনে চলে কিনা, তাহলে আগে আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে, ঠিক আছে? তাহলে মনে করো যে এটা একটা সামান্তরিক, সরি এইটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। ওকে, আচ্ছা খেয়াল করো, এখন আমি যদি বলি এইদিকে হচ্ছে আমাদের পি ভেক্টর, এইদিকে হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তাহলে সেমভাবে এটা বলতে পারি এইদিকে আমাদের পি ভেক্টর, এইদিকে আমাদের কিউ ভেক্টর। তাহলে এখন আমরা এটার যদি কর্ণটা আমরা আঁকার চেষ্টা করি তাহলে এটা হবে এখান থেকে এইদিকে, এটা একটা নাম দিই আমরা, এটা নাম দিব হচ্ছে আমরা আর। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ত্রিভুজের যোগসূত্র সম্পর্কে আমরা তো জানি, এখান থেকে বলতে পারি যে পি প্লাস কিউ ভাইয়া আর, যদি এটার দিক ওদিকে হয় পি প্লাস কিউ ইকুয়ালস টু আর, তাহলে পি প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর, এখান থেকে বলতে পারি। আবার একটু খেয়াল করো, একটুক তো বলছি এইখান থেকে এই ত্রিভুজ থেকে, তাই না? পি প্লাস কিউ ইকুয়ালস টু আর। এখন আমরা যদি উপরের ক্ষেত্রে খেয়াল করি, উপরের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি কী হবে বলো তো, যে কিউ প্লাস পি ইকুয়ালস টু আর, খেয়াল করো কিউ প্লাস পি ইকুয়ালস টু আর, তাহলে এখন বলতে পারি যে কিউ প্লাস পি ইকুয়ালস টু আর ভেক্টর। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এই আর সেম, তাহলে আমরা বলতে পারি যে পি প্লাস কিউ ইকুয়ালস টু কিউ প্লাস পি। তার মানে দেখো সামান্তরিকের সূত্র বিনিময় সূত্র মেনে চলে, বুঝতে পারছো? আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা,
তো এখন আমরা মেইন কোয়েশ্চেনে যাই, যে বলছে যে চিত্রে 4 কিলোমিটার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সুহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালনা করে, তাই তো। তারপর বলছে 10 মিনিটের নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে, কিন্তু রুহান এডি বরাবর 10 কিলোমিটার বেগে নৌকা চালানো শুরু করে এসি বরাবর সি বিন্দুতে পৌঁছে। তাহলে আমাদেরকে কি কোশ্চেন করছে, সুহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করো। তাহলে এখন আমাদের দেখো নৌকার বেগ কত দেওয়া আছে সুহেলের ক্ষেত্রে 8 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। একটু খেয়াল করো তো, সুহেল যাত্রা শুরু করছে কোন দিকে, এইদিকে এবি বরাবর, এই যে লেখা আছে এবি বরাবর, তাকে টান দিয়ে অর্থাৎ তার লব্ধি বেগ যেটা আছে এটা কোথায়, এডি বরাবর, তাই না। সে এইদিকে যাত্রা শুরু করলে তাকে স্রোতে ঠেলা দিয়ে ওইদিকে নিয়ে যাবে, তেমন এটা তার হচ্ছে লব্ধি বেগ। তাহলে একটু খেয়াল করো, এখানে ইউর মানটা হচ্ছে কত, 4 কিলোমিটার পার আওয়ার, তাই তো। আর ভি বেগের মান কত, ভি আর অ্যাকচুয়ালি 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, আমরা যদি এখান থেকে জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করি, যে tan থিটা ইকুয়ালস টু যার সাথে কোন সে নিচে ভি ভি কজ আলফা, এটা হচ্ছে ভি সাইন আলফা। একটু খেয়াল করো, এই যে সুহেলের লব্ধি বেগ প্লাস স্রোতের বেগ তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1/10 মানে 1/0 ইকুয়ালস টু বলা যায় যে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এখান থেকে আমরা কি আলফার মানটা বের করে ফেলতে পারি না, কি হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। তো আমরা যদি মানটা একটু বসাই, তাহলে কজ ইনভার্স এখানে হবে কত, মানে হচ্ছে এখানে 120 হবে, ঠিক আছে। 4 দুগুণ 8, তাহলে 120 হবে, তাই তো। তাহলে কোন পাইলাম 120। তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে তার লব্ধিটা বের করতে হবে। তাহলে লব্ধি আমরা কীভাবে বের করবো, যে ভি আর ইকুয়ালস টু √4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 4 × 8 cos 120। ওকে, তাহলে মানটা একটু বের করো, কী হবে, √4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 4 × 8 × cos 120। ওকে, মানটা আসছে 4√3, এটা হচ্ছে আমাদের আনসার। ডি ইকুয়ালস টু ভি টি, তাই না। তাহলে ভিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উপাংশ হবে, তাই না। তাহলে ভি সাইন আলফা ইন্টু টি, তাহলে ভি মান কত 8 × সাইন 120 ইন্টু টি এর মান দেওয়া আছে 10 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড, ভাগ করে দিলে আমরা সেকেন্ডে নিয়ে যাবো আর কি। 8 × সাইন 120 ইন্টু 10 ডিভাইডেড বাই 60, ঠিক আছে। মানটা চলে আসে হচ্ছে 1.154 মিটার, ঠিক আছে। এবার আমরা দেখো এটাকে বলতে পারি থেটা, এটাও হচ্ছে থেটা, তাই তো। তাহলে এটা হচ্ছে সুহেলের ক্ষেত্রে কি, সে এখান থেকে এখানে কত বেগে গেছে, দেখো তো সুহেলের ক্ষেত্রে সে হচ্ছে 10 কিলোমিটার বেগে গেছে, তাই না, এডি বরাবর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাকচুয়ালি tan থিটা ইকুয়ালস টু কী হবে, লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই কত 4, ভূমিটা কত ছিল 4। তাহলে আমরা যদি এটা বের করি থেটার মান, তাহলে থেটা মানে সাইন tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 4, তাহলে আনসার চলে আসা হচ্ছে 68.19। ওকে, এখন খেয়াল করো ভাইয়া, এটা তো আমরা বেগ দিয়ে বাইর করছি, এখন আমরা কি বলতে পারি, আবার একটু খেয়াল করো তো, আমরা বলতে পারি এই সাইডে দেখো, আমরা আবার বলতে পারি যে tan থিটা ইকুয়ালস টু কি বলতে পারি, এখন আমরা দূরত্বটুকু নিব যে ডি ডিভাইডেড বাই ডিসি, আমরা ডিসির দূরত্বটুকু বাইর করব। তাহলে আমরা এখান থেকে ডিসি ইকুয়ালস টু বলতে পারি ডি ডিভাইডেড বাই tan থিটা, ঠিক আছে। এর ক্ষেত্রে আমরা আগে কত বের করছিলাম দেখো 1.154 কিলোমিটার, 1.154 কিলোমিটার ডিভাইডেড বাই tan থিটা মানে হচ্ছে 10 68.19, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি কত আসবে, যে 1.15 ডিভাইডেড বাই 10 আনসার। ওকে, চলে আসে হচ্ছে আমাদের 0.46 কিলোমিটার। ডেফিনেটলি এটা আমাদের কিসের থেকে ছোট, 1.154 কিলোমিটার থেকে, অর্থাৎ ডেফিনেটলি আমাদের যে এই যে ডিসি যেটা আছে এটা আমাদের এডি থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের আনসার। খেয়াল করো, এটাও কিন্তু অনেকবার বোর্ডে আসছে, অনেকগুলো বোর্ডে আসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। আমাদের একটা আর ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেন, সমতুল্য ভেক্টর কাকে বলে, একই সমতলে যে ভেক্টরগুলো থাকে ওগুলো হচ্ছে সমতুল্য ভেক্টর। যে কে একটি একক ভেক্টর ব্যাখ্যা করো, তাহলে যে কে যে একটা একক ভেক্টর কিভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে যে কে, তাহলে যে ক্রস কে করছে, তাই না, দুইটা একক ভেক্টরকে আমরা জাস্ট ক্রস গুণন করে দিছে। তাহলে এটা আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি আই জে কে।
তাহলে যেই মানটা এখানে দেওয়া আছে ওই মানটাই এখানে এক্সিস্ট করবে, অর্থাৎ 1 বসবে, যেহেতু প্রত্যেকটার মান 1 করে, তাই না? যে মানে অ্যাকচুয়ালি কি, তো 0 ইন্টু আই প্লাস 1 ইন্টু জে প্লাস 0 ইন্টু কে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি এই মানটা বসাই তাহলে কি বসবে, জাস্ট জে এর ঘরে 1 বসবে, তাহলে হচ্ছে 0 প্লাস 1 এটা 0। ঠিক তেমনি কে এর ক্ষেত্রে কি হবে, 0 0 1। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একটু এটা লেখার চেষ্টা করি কি হবে দেখো তো, আই যদি নেই তাহলে সারি বাদ কলাম বাদ শুধুমাত্র থাকবে 1, তার মানে হচ্ছে আই। জে গড় যদি নেই তাহলে জে সারি বাদ কলাম বাদ, তাহলে এটা আলটিমেটলি 0ই হয়। যদি কে যদি নেই তাহলেও কিন্তু সারি বাদ কলাম বাদ এটাও কিন্তু 0 হয়, তার মানে আই প্লাস 0 প্লাস 0। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে জে ক্রস কে ইকুয়ালস টু আই। আই কিন্তু একটা কি একক ভেক্টর না, এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর কি আই হচ্ছে একটা একক ভেক্টর। এটাই বলতেছে যে জে ক্রস কে একটি একক ভেক্টর ব্যাখ্যা করো, তাহলে একটু দেখালে কিন্তু তোমাদের আনসার হয়ে যাবে। নেক্সট খেয়াল করো, বলছে যে এর মান কত হইলে আর ভেক্টর একটি সলিনয়েডাল হবে। তো আমরা অবশ্যই সেটা জানি যে সলিনয়েডালের ক্ষেত্রে সূত্রটা বা কন্ডিশনটা কি ছিল, যে ডাইভারজেন্সের মান যদি অ্যাকচুয়ালি 0 হয় তখন এটাকে আমরা বলতে পারি সলিনয়েডাল। তাহলে ডাইভারজেন্স মানে অ্যাকচুয়ালি আমরা ডেল এটার সাথে আমরা আরটাকে জাস্ট ডট গুণন করে দিব, এটার মান যদি 0 হয় তখনই আমরা কেবলমাত্র এটাকে কি বলতে পারি, সলিনয়েডাল। ওকে, তাহলে ডাইভারজেন্স মানে অ্যাকচুয়ালি ডি ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জেড কে, ঠিক আছে? এটার সাথে আমরা কাকে ডট গুণন করবো, আর কে। তাহলে আর হচ্ছে এ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস 2k। ওকে, তাহলে ডট গুণন করলে কি হবে খেয়াল করো, ডি এক্স আই ডট আই মানে তো হচ্ছে 1, তাহলে এখানে হবে হচ্ছে এ এক্স প্লাস ডি ওয়াই, এখানে হবে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওয়াই প্লাস ডি ওয়াই সরি জেড, এখানে হবে হচ্ছে 2k। কে হবে না অ্যাকচুয়ালি, কে ইন্টু কে তো 1 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে হবে জাস্ট 2। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এখানে এই যে এক্স এক্স আছে 1, তাহলে অ্যাকচুয়ালি এখানে 1 হবে, মানে এ হবে, এটুকু তোমরা জানো তাই তো, জাস্ট অন্তরীকরণ। প্লাস এখানে হচ্ছে ওয়াইয়ের সাথে ওয়াই 1 প্লাস এখানে হচ্ছে ধ্রুবক সংখ্যা 0, তাহলে এটাকে আমরা কি বসাবো, 0 বসাবো, তখনই আমাদের মান চলে আসবে অ্যাকচুয়ালি এ ইকুয়ালস টু -1। পরে খেয়াল করো, আমাদেরকে বলছে যে পি ক্রস কিউ ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে আমরা ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীলের ক্ষেত্রে সূত্র কি জানতাম, মানে শর্ত কি, যে কার্লের মান যদি তোমার 0 হয় তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে অঘূর্ণনশীল, আর যে নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সেটা হবে ঘূর্ণনশীল। তাহলে আমরা আগে কি করব, পি ক্রস কিউ এর মান বের করি, পি ক্রস কিউ এর মানটা বের করি। এখানে হবে অ্যাকচুয়ালি আই জে কে। ওকে, তাহলে আই এর ক্ষেত্রে এখানে হবে 2 3 4 হচ্ছে 4 4 -1। ওকে, তাহলে আমরা যদি এটা একটু বের করার চেষ্টা করি তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি আই, এখানে হবে দেখো সারি বাদ কলম বাদ -3 একে 3 4 4 16। ওকে, তারপর হচ্ছে এখানে কি হবে প্লাস জে সারি বাদ কলাম বাদ 16 মাইনাস প্লাস 2 একে 2, ঠিক আছে, 2 একে 2 প্লাস কে, এখানে হবে সারি বাদ কলাম বাদ 4 4 16 সরি 4 2 8 8 মাইনাস 3 4 12। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়ায় সেটা হলো 19 মাইনাস 19 আই প্লাস 16 17 18 জে প্লাস মাইনাস হবে অ্যাকচুয়ালি -4 কে। ওকে, তাহলে এখন আমরা পাইছি এটা কিসের মান, পি ক্রস কিউ এর মান। আমাদেরকে বের করতে হবে কার্লের মানটা আসলে কত আসে। কার্ল মানে আসলে কি, কার্ল মানে হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট আমরা যে নাবলা বা যেটা ডেল আছে এটার সাথে আমরা কি করব, জাস্ট ক্রস করে দিব পি ক্রস কিউ যেটা আমরা পাইছি এখন এটাকে, বুঝতে পারছি? তাহলে এই মানটুকু আমরা এখানে একটু লিখে নিই, -19 আই প্লাস 18 কে -19 আই প্লাস 18 কে -4 সো এটা জে ছিল জে -4 কে, ঠিক আছে? এখন আমরা কি করব, জাস্ট নাবলা করে দিব, যে নাবলা ক্রস এই যে পি ক্রস কিউ। ওকে, তাহলে এখন আমরা আবার এটাকে ক্রস করব, কি হবে আই জে কে। আচ্ছা খেয়াল করো, নাবলা মানে অ্যাকচুয়ালি কি, ডি এক্স ডি ওয়াই ডি জেড, এখানে হচ্ছে -19 18 এখানে হচ্ছে -4। ওকে,
তাহলে একটু খেয়াল করো, আমরা যদি বিস্তার করি তাহলে একটু খেয়াল করে কী হবে, এখানে হচ্ছে সারি বাদ কলাম বাদ, তাহলে হবে অ্যাকচুয়ালি ডিডি ওয়াই অফ -4 মাইনাস, তারপর হচ্ছে এখানে কি হবে ডিডি জেড অফ কত 18, ঠিক আছে, প্লাস যে হলে সারি বাদ কলাম বাদ, উল্টা হবে ডিডি জি অফ -19 মাইনাস ডিডি এক্স অফ -4, ঠিক আছে, প্লাস কে, এখানে হবে কি দেখো সারি বাদ কলাম বাদ, তাহলে ডিডি এক্স অফ 18, ওকে, তারপর হচ্ছে ডিডি ওয়াই অফ 19 মাইনাস ডিডি ওয়াই অফ 19, ঠিক আছে, ওকে। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমার কি আছে ধ্রুবক সংখ্যা, তাহলে আলটিমেটলি যেটা আসবে এখানে মানটা 0i প্লাস 0k জে প্লাস 0k, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা মানটা 0ই দাঁড়াচ্ছে। তো আমরা কি বলছিলাম, কালের মান যখন তোমার শূন্য হবে তখন এটা হবে গুণনশীল, আর যখন তোমার অশূন্য হবে তখন হবে গুণনশীল। তাহলে এটা আনসার কি হবে, যেহেতু এটার মান শূন্য আসছে তাহলে আনসার হবে এটা অগুণনশীল। ওকে, দ্যাটস অল।